ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। 14ই ডিসেম্বর 2024-এ যে পেপার 2 পরীক্ষাটি হয়েছিল তাতে বাংলা ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে যে কোশ্চেন পেপারটি সেটি আজকে আমি আলোচনা করব। এখানে দেখুন লেখাই আছে টেক্সট বুকলেট কোড কত ছিল, ডি ছিল। যারা ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে বাংলা নিয়েছেন সেখানে দেখবেন একটি গদ্য এবং একটি পদ্য আছে। এই যে এখানে লেখা আছে যেসব পরীক্ষার্থী বাংলাকে ভাষা 1 হিসেবে নির্বাচিত করেছেন তারা অবশ্যই ভাগ 4-এর 91 থেকে 120 নম্বর প্রশ্নের উত্তর দেবেন শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে। এখানে দেখুন একটি গদ্য লেখা আছে। গদ্যটিতে কি লেখা আছে? কার্তিক বাবুর আত্মীয় হিসেবে গোপালদা কেশব সেন আমাদের পল্লীতে প্রায় নিত্যই আসতেন। আমাদের বাড়িতে আসিয়া অনেক গল্প করিতেন। কেশব সেন রচিত নাটক তখন কলিকাতার নানা স্কুলে অভিনীত হইত। বাবা তাহাকে ডাকিয়া একদিন বলিলেন, গোপাল, তুমি এই দুইটিকে আমাকে ও আমার ভাইকে স্কুলে ভর্তি করিয়া দাও। কোন স্কুলে ভর্তি করিবে তাহা তুমিই ঠিক করিবে, এই বিষয়ে আমার কিছু বলিবার নাই। গোপালদা আমাদের নিউ ইন্ডিয়ান স্কুলে লইয়া গেলেন। এই স্কুলের নিচের ক্লাসগুলি বসিত কর্নওয়ালিস স্ট্রিটে একটি বৃহৎ অট্টালিকার একতলায়। এই বাড়িটি দত্ত বাড়ি বলিয়া পরিচিত ছিল। সেই দত্ত বাড়ি ভাঙিয়া তাহার জমিতে রূপবাণী সিনেমা ভবন নির্মিত হইয়াছিল। রূপবাণী নামটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ। তবে গোপালদা আমাদের দুইজনকে স্কুলের মেন বিল্ডিংয়ে লইয়া গেলেন। ওই বাড়িটি ছিল কর্নওয়ালিস স্ট্রিটের উপরে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের বিপরীত দিকে। কিছুক্ষণের মধ্যেই স্কুলের হেডমাস্টার মশাই আমাদের তাহার ঘরে ডাকিলেন। আমরা দুইজনে হেডমাস্টার মশাইয়ের ঘরে প্রবেশ করিয়া দাঁড়াইয়া রহিলাম। হেডমাস্টার মশাই নরেন্দ্রনাথ ভট্টাচার্য আমাদের বসিতে বলিলেন এবং আমাদের ইংরেজি, বাংলা এবং অক্ষরের বইগুলি দেখিতে চাহিলেন। বইগুলি হাতে লইয়া হেডমাস্টার মশাই আমাদের ইংরেজি এবং বাংলা বই হইতে দুটি অনুচ্ছেদ বাছিয়া আমাদের পড়িতে দিলেন। ইহার পর ইংরেজি এবং বাংলার কতকগুলি শব্দের অর্থ এবং বানান জিজ্ঞাসা করিলেন। হঠাৎ তিনি ইংরাজিতে কথা বলিতে আরম্ভ করিলেন এবং প্রত্যেকটি প্রশ্নের জবাব ইংরেজিতে দিতে বলিলেন। সব শেষে বলিলেন, তোরা ক্লাস 5 পাস করিয়া আসিয়াছিস ক্লাস 6-এ, অর্থাৎ স্কুলের 5th ক্লাসে তোদের ভর্তি হওয়া উচিত। আমি তোদের 4th ক্লাসে ভর্তি করিলাম। তাহার পর হেডমাস্টার মশাই আমাদের ভর্তির ফর্ম ফিল আপ করিতে বলিলেন। এখন বলি, আমাদের হেডমাস্টার মশাই ভর্তির দিনই আমাদের প্রসঙ্গত একটু ইংরেজি শিখাইলেন। ফর্মে রিলিজিয়নের ঘরে আমরা লিখিয়াছিলাম হিন্দু। হেডমাস্টার মশাই বলিলেন, তোরা হিন্দু, তোদের ধর্ম হিন্দুইজম। এখানে দেখবেন অনেক জায়গায় স্কুলকে স্কুল হিসাবে কিন্তু লেখা হয়েছে। এরপর আমরা দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন এখানে বলেছে, হেডমাস্টার মশাই ভর্তির দিন আমাদের প্রসঙ্গত একটু ইংরাজি শিখাইলেন। এই কাজটাকে কি বলা যাবে? অতিরিক্ত এবং অনতিযত্ন বলা হবে, অনভিপ্রেত বলা হবে, অনমনীয় বলা হবে, নাকি অভিনন্দনযোগ্য? কেউ যখন প্রথম স্কুলে গেছে তাকে একটুখানি ইংরেজি শেখানো হচ্ছে, তার মানে কি এটা একটি প্রশংসনীয় বা অভিনন্দনযোগ্য কাজ। নেক্সট হচ্ছে অট্টালিকার সমার্থক শব্দ কোনটি? এটা আপনারা জানেনই, হিন্দিতেও আমরা বলে থাকি যে 4 মঞ্জিল বা 5 মঞ্জিল। তো অট্টালিকা সমার্থক শব্দ হচ্ছে মঞ্জিল। এরপরে আমরা 93-এর প্রশ্ন দেখব। বক্তার বাবা তার 2 পুত্রকে স্কুলে ভর্তি করার দায়িত্ব নিজে না গিয়ে গোপালদাকে দিয়েছিলেন। তার কারণ কি? পুত্রদের লেখাপড়ার ব্যাপারে তার তেমন আগ্রহ ছিল না। এটা তো ভুল। গোপালদার প্রতি তার পূর্ণ আস্থা ছিল, এটা হচ্ছে ঠিক। তাহলে কোন অপশানে লেখা আছে? অপশান নাম্বার 4, ক হচ্ছে ভুল কিন্তু খ হচ্ছে ঠিক। পরের প্রশ্ন আমরা দেখব, ফর্মে রিলিজিয়নের ঘরে বক্তা কি ভুল করেছিলেন? তিনি কি লিখেছিল? হিন্দু লিখেছিল,
কিন্তু অ্যাকচুয়ালি কি লিখতে হতো? হিন্দুইজম লিখতে হতো। তাহলে বক্তা কি ভুল করেছিল? যে তিনি বিশেষ্যের নির্বাচনে কিন্তু সে ভুল করেছিল। সে শুধু কি লিখে দিয়েছিল? সে শুধু হিন্দু লিখে দিয়েছিল, কিন্তু দেখবেন আমরা যখন ফর্ম ফিল আপ করি আমরা কি লিখি? আমরা লিখি হিন্দুইজম। তাহলে সে কিসে ভুল করেছিল? বিশেষ্যের নির্বাচনে সে ভুল করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে 95, কোন স্কুলে ভর্তি করিবে তাহা তুমিই ঠিক করিবে। এই উক্তিতে তৎকালীন সমাজের কোন বৈশিষ্ট্যটি প্রতিফলিত হয়েছে? পারস্পরিক সম্পর্কের নির্ভরযোগ্যতা, সন্তানদের প্রতি উদাসীনতা, লেখাপড়ার প্রতি উদাসীনতা, পারস্পরিক সম্পর্কের অসমতা। দেখুন কি বলা হয়েছে? তাহা তুমিই ঠিক করবে, মানে কি? পারস্পরিক সম্পর্কের নির্ভরযোগ্যতা। স্কুলে ভর্তির জন্য বক্তাকে কোন দুটি বিষয় মৌখিক পরীক্ষা দিতে হয়েছিল? এটা আপনারা একটু আগেই পড়লেন। কি কি ছিল? তাকে বাংলা ধরা হয়েছিল এবং তাকে ইংরেজি ধরা হয়েছিল। তাহলে অপশন নাম্বার 3। তারপরের কোশ্চেন, আমাদের বাড়িতে আসিয়া অনেক গল্প করিতেন। এই বাক্যটিকে সার্থক জটিল বাক্যে রূপান্তরিত করলে কি হবে? তাহলে জটিল বাক্য মানে আমরা কি বুঝি? যে, সে, যাহা, তাহা, যখন, তখন, এগুলো হচ্ছে জটিল বাক্য। এখানে কি বলেছে দেখো, যেহেতু আমাদের বাড়িতে আসতেন সেহেতু অনেক গল্প করিতেন, সেটা কিন্তু নয়। বলেছে আমাদের বাড়িতে আসিয়া, মানে যখন আমাদের বাড়িতে আসিতেন, অপশন নাম্বার 4, তখন অনেক গল্প করিতেন। পরের প্রশ্ন হচ্ছে, বক্তা ও তার ভাইকে স্কুলে ভর্তি করানোর দায়িত্ব কে নিয়েছিলেন? কে নিয়েছিল এই দায়িত্বটা? একজন পরিচিত জনের আত্মীয়। সেটা কে? সেটা হচ্ছে গোপালদা। 99-এ কি বলা হচ্ছে? গদ্যাংশটি কোন শ্রেণীর? শিক্ষামূলক, প্রতিবেদন, ক্ষেত্র সমীক্ষা নাকি আত্মজীবনী? এখানে কে বলছে? যাকে ভর্তি করা হয়েছে তার সম্পর্কে কথা বলা হচ্ছে, মানে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে আত্মজীবনীমূলক একটি গল্প। তারপরের প্রশ্ন দেখুন, এই যে বলেছিলাম যারা ল্যাঙ্গুয়েজ 1 নেবেন তাদের কিন্তু একটা গদ্য থাকবে এবং একটা পদ্য থাকবে। এখানে দেখুন একটা পদ্য আছে। যদিও আলো আছে তবু ধরা যাক একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে আমরা চলেছি, কিংবা চলেছে আমাদের এই মন্থর যান। কখনো থামছে, কখনো চলছে, কিন্তু আমরা নামছি না কখনো এই জানলার ধার ছেড়ে। দুধারে দেওয়ালের উল্কিগুলি হাতছানি দেয় অনেক রকম, কিন্তু দিশেহারা হওয়ার ভয়ে আঁকড়ে আছি পাল্লা। আর আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন খনির মধ্যে চাপে। কেননা এই একই রকম একই পথ দিয়ে আমাদের প্রতিদিনের যাওয়া আর ফিরে আসা কখনো কখনো আমাদের মগজের মধ্যে নামিয়ে আনে বকেয়া কত ঘুম, আর ঝিমিয়ে পড়ে অনেক দিনের মাথা। আমরা চলছি না, থেমে আছি ঘুমের মধ্যে, বোঝা যায় না। আবছা হয়ে ভেসে যাচ্ছে দেওয়ালগুলির লেখা। মাঝে মাঝে ঝাঁকুনি দিয়ে কোনো স্বপ্ন আভাস মুছে নেয় চারপাশের আদল। স্রোতের অনেক ভিতর ছিঁড়ে অতর্কিত মাছের মতো চমকে হঠাৎ দেখি আলোর দিকে। কয়েকজন যুবা আমায় ঘুম ভাঙিয়ে বলে, এই যে আগুন জ্বালবো, নেমে আসুন পথে। এখানে কিন্তু উৎসাহ জাগানো সেরকম টাইপের একটা কবিতার উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা কোশ্চেনগুলো দেখে নেব। প্রথম কোশ্চেনে বলছে, কবিতার শেষ 2 পংক্তিতে উল্লেখিত আগুন জ্বালানোর ঘোষণাটি কিসের বার্তা দেওয়া হচ্ছে এখানে? অবিমৃষ্যকারিতার, কি আত্মহননের, স্থিতাবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, আর শান্তির বিরুদ্ধে সন্ত্রাসের? তাহলে আমি এক্ষুনি বললাম এখানে কি জীবনকে উৎফুল্ল করে, মানে একটা স্থির মন্থর গতিতে না থেকে বিদ্রোহ করার জন্য এখানে বার্তা দেওয়া হচ্ছে। তাহলে এটা অপশন নাম্বার 3, মানে সেই বলেছিলেন না চলো উঠো জাগো, সেই রকম ব্যাপার আর কি। 101 নাম্বার হচ্ছে, কবিতাটির মধ্যে কবি মূলত কি প্রকাশ করতে চেয়েছেন? একটি ব্যক্তিগত ভ্রমণ পরিকল্পনা? একদমই নয়। আমাদের মুক্ত সামাজিক জীবনের ছবি? না। আমাদের অবরুদ্ধ সমাজের সামাজিক জীবনের ছবি? এটা কিন্তু ঠিক, ব্যক্তিগত ভ্রমণ নয়। এখানে একটা যে স্তব্ধ হয়ে আছে সমাজ, সেটাই এখানে বোঝানো হচ্ছে, মানে অবরুদ্ধ সামাজিক জীবনের ছবি এখানে বোঝানো হয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে, কবিতার শেষ স্তবকে উল্লেখিত কয়েকজন যুবা তারা কারা?
তারা কি সামাজিক অগ্রগতি রোধের কায়েম শক্তি, আদর্শচ্যুত নবীন প্রজন্ম, নাকি আমোদ প্রিয় তরুণ সম্প্রদায়, নাকি সামাজিক স্থিতাবস্থা ভাঙার অগ্রদূত? দেখুন এই কবিতাটি পড়েই আপনারা বুঝতে পেরেছেন তারা রোধ করছে না অগ্রগতিকে, বা তারা আমোদও করছে না, তারা আদর্শচ্যুতও নয়, তারা কি, তারা এই স্থির অবস্থাটাকে ভাঙার অগ্রদূত। অপশন নাম্বার 4। এর পরের প্রশ্ন হচ্ছে, কবিতার অষ্টম স্তবকে উল্লেখিত মাঝে মাঝে ঝাঁকুনির ফলে কি হয়? তাহলে মাঝে মাঝে ঝাঁকুনির ফলে কি হয়? জীবনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়, প্রগতি ব্যাহত হয়, শান্তি বিঘ্নিত হয়, নাকি স্বপ্ন বাস্তবতার ঘোর কেটে যায়? তো এটার উত্তর আপনাদের হোম টাস্ক রইল, এর উত্তরটা কবিতাতেই লেখা আছে, এটা আপনারা লিখবেন। কবিতাটি আরেকবার পড়বেন, আমি একবার পড়েই যতটা আয়ত্ত করতে পেরেছি, কেউ যদি না পারে সে আরও 2-3 বার পড়ে নেবেন। নেক্সট প্রশ্ন, একটা সুড়ঙ্গের মধ্য দিয়ে আমরা চলেছি কিংবা চলেছে আমাদের এই মন্থর যান, এখানে কিংবা শব্দটির দরকার হলো কেন? এই চলায় আমাদের সক্রিয় ভূমিকা নেই, এই চলায় অগ্রগতি নেই। এখানে কিন্তু দুটোই ঠিক। দেখুন ওদের সক্রিয় ভূমিকা নেই বা ওদের চলার অগ্রগতিটাও নেই, আরও স্পিডে যেতে হবে, আরও এই স্থিরাবস্থাকে ভেঙে দিয়ে বিদ্রোহ ঘোষণা করতে হবে, সেই জন্যই এখানে কিংবা লেখা হয়েছে, যে কিংবা চলেছে আমাদের এই মন্থর যান, মানে একদমই মন্থর গতিতে জীবনটা তাদের কাটছিল। তাহলে এখানে কি হবে? দুটোই ঠিক, অপশন নাম্বার 1। তার পরের কোশ্চেন, দিশেহারা হবার ভয়ে আঁকড়ে আছি পাল্লা, অর্থাৎ দিশেহারা হবার ভয়ে আঁকড়ে আছি, এখানে কি বোঝানো হচ্ছে? এখানে অপশন কি আছে? আমাদের সভ্যতার অবলম্বন, আমাদের আত্মকেন্দ্রিকতার অবলম্বন, আমাদের আত্মসচেতনতার অবলম্বন, নাকি আমাদের মনুষ্যত্বের অবলম্বন। দেখুন পাড়ায় যখন ঝগড়া হয় আমরা কেন যাই না? কারণ কি? আমরা সেলফিশ, আমরা হচ্ছে আত্মকেন্দ্রিক। এই কবিতাটাতেও সেটা বোঝানো হচ্ছে, মানুষ কেন স্থিরতার বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছে না, কারণ কি? তারা আত্মকেন্দ্রিকতাকে অবলম্বন করেছে। তাহলে 105-এর উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। তারপরে 106 বলা হচ্ছে, উৎপাদন সমূহের প্রামাণিকতা বা অথেন্টিক অফ মেটেরিয়ালস বলতে কি বোঝায়? আচ্ছা এটা কিন্তু আমরা এবার ল্যাঙ্গুয়েজ পেডাগোগি পড়ছি, এই অপশানগুলো তো আপনাদের জানার কথা। উপাদান সমূহের প্রামাণিকতা বা অথেন্টিসিটি অফ মেটেরিয়ালস বলতে আমরা কি বুঝি? বাস্তব জীবন বিষয়ে লিখিত অথবা বিবর্ধিত উপাদান সমূহকে বুঝি। আমি কিন্তু এখন 4টে অপশানকে আর ডিসকাস করব না, যেহেতু এগুলো আমরা আগেই পড়েছি, আমি শুধুমাত্র উত্তরগুলো বলে দেব। 107 নম্বর প্রশ্ন, পঞ্চম শ্রেণীর অপর্ণা বোঝে যে কোনো বক্তৃতা বা শ্রুতি উপস্থাপনা অনুধাবন করতে হলে তার প্রতিটি ধ্বনি, শব্দ এবং তারপর দেখুন প্রথমে ধ্বনি, তারপরে শব্দ, তারপরে বাক্যগুলি শুনতে হবে। তাহলে শ্রবণ শিখনের কোন পদ্ধতি? এটাও কিন্তু আমরা যখন টপ ডাউন বটম আপ এগুলো পড়েছি তখন কিন্তু আমরা এই পদ্ধতিগুলো পড়েছি। দেখুন প্রথমে আছে ধ্বনি, তারপরে আছে শব্দ এবং তারপরে আছে ওয়ার্ড, মানে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছি, মানে উপরের দিকে উঠছি। তাহলে এটাকে কি বলা হয়? বটম আপ পদ্ধতি। পরের কোশ্চেন, ভাষা শিখনে পদ্ধতিগত সামর্থ্য বা যেটা সিস্টেমেটিক কম্পিটেন্সি, এটা কি? এটা হলো ভাষা একটি প্রণালী হিসেবে কাজ করে। আমি বলেছিলাম কম্প্রিহেন্ডিং ব্যাপারটা, মানে অনুধাবন করা এবং প্রয়োগ করা, এই জিনিসটাই হচ্ছে সিস্টেমিক কম্পিটেন্সি। তাহলে 108-এর উত্তর হচ্ছে 2। ভাষা একটি প্রণালী বা প্রসেস, কীরকম প্রসেস? যেখানে কম্প্রিহেন্ড বা অনুধাবন করা হয় এবং অ্যাপ্লাই বা প্রয়োগ করা হয়। তারপরের কোশ্চেন, এখানে কয়েকটি বিবৃতির বা একটি পাঠ দেওয়া হলো, পাঠটি কোন ভাষা রেজিস্টারকে প্রতিনিধিত্ব করছে জানান। ভারতীয় সংবিধান প্রতিটি নাগরিকের সমান মর্যাদা ঘোষণা করেছে, অর্থাৎ নারী পুরুষ সহ বিভিন্ন জাতপাত, ধর্ম, বংশ, শিক্ষাগত ও অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে আগত প্রতিটি মানুষই সংবিধানের দৃষ্টিতে সমান। তার অর্থ এটা নয় যে দেশে অসাম্য নেই, অসাম্য আছে, কিন্তু গণতান্ত্রিক ভারতবর্ষ অন্তত নীতিগতভাবে সমস্ত মানুষের সমান মর্যাদাকে স্বীকৃতি জানিয়েছে। তাহলে এটি কি টাইপের রেজিস্টার? এটা হচ্ছে, দেখুন আপনি যেখানে সমাজ সম্পর্কে পড়ছেন, এখানে কি আপনি কোনো আবিষ্কার পড়ছেন না, তার মানে এটা বৈজ্ঞানিক নয়।
আর এখানে আইন সম্পর্কে কিংবা সমাজ সম্পর্কে পড়ছেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে প্রথমের দুটো তো নয়, এখানে কোনো পলিটিক্সও হচ্ছে না, কোনো সায়েন্সও হচ্ছে না। এবার দেখুন, নারী পুরুষ জাত পাত ধর্ম বংশ, যে এখানে শিক্ষা অর্থনৈতিক লেখা আছে, এগুলো আমরা কোথায় পাই? সমাজে পাই। তাহলে এটা কিসের রেজিস্টার? এটা হচ্ছে সমাজবিজ্ঞান রেজিস্টার। অপশন নাম্বার 3। আপনাদেরকে কিছু কিছু উত্তর কোশ্চেনটাকে 2-3 বার পড়লেই দেখবেন বুঝতে পারছেন যে এখান থেকে কি চাওয়া হচ্ছে। এরপরে হচ্ছে 110 নম্বর কোশ্চেন। ষষ্ঠ শ্রেণীর শিক্ষিকা পাঠ্য বিষয়ের সঙ্গে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগ ঘটানোর জন্য অনুশীলন করান, কিন্তু কোনো গল্প পড়ানোর আগে তিনি শিক্ষার্থীদের সেই গল্পের ছবিগুলিকে দেখতে বলেন। এর দ্বারা তিনি শিক্ষার্থীদের কি করাতে চাইছেন? ছবিগুলিকে কি অনুধাবন করাতে চাইছেন, নাকি ছবিগুলির মাধ্যমে গল্পটিকে প্রত্যক্ষ করাতে চাইছেন, নাকি ছবিগুলির প্রশংসা করতে চাইছেন, নাকি পাঠ্য বিষয় সম্পর্কে পূর্ব অনুমান করাতে চাইছেন? ভালো করে যদি পড়েন কোশ্চেনটা, এখানে দেখতে পাবেন বলেছে যে কিন্তু কোনো গল্প পড়ানোর আগে শিক্ষার্থীকে সেই গল্পের ছবিগুলি দেখতে বলছেন। তার মানে কি, পাঠ্য বিষয়ের আগে আমরা সেই ছবিগুলি দেখাচ্ছি, যাতে তারা, ধরুন আমি একটা গল্প পড়াবো, আমি একটা সিংহর ছবি দেখাচ্ছি বা গুহার ছবি, আপনারা কি বুঝে যাবেন যে সিংহ সম্পর্কে নিশ্চয়ই গল্পটা আছে। তাহলে পাঠ্য বিষয় সম্পর্কে পূর্ব অনুমানের করা এখানে বোঝানো হচ্ছে। 111 নম্বরে বলেছে শিক্ষার্থীদের দ্বারা ধারাবাহিকভাবে নথিবদ্ধ শিক্ষণ দৃষ্টান্তগুলিকে কি বলা হয়? দেখুন, ধারাবাহিকভাবে কথাটা এখানে লেখা আছে। ধারাবাহিকতা আমরা কখন পাই? যে সে প্রথম ইউনিট টেস্টে কী করেছে, সেকেন্ড ইউনিট টেস্টে কী করেছে, ড্রয়িং কম্পিটিশনে কী করেছে, গেমে কী করেছে, এটা আমরা কোথায় পাই? এটা আমরা পোর্টফোলিওতে পাই। তো ধারাবাহিকভাবে নথিবদ্ধ শিক্ষণ দৃষ্টান্তগুলিকে কি বলা হয়, মানে এটা আমরা কোথায় পাই? সেটা হচ্ছে আমরা পোর্টফোলিওতে পাই। তাহলে 111 হচ্ছে 2 নাম্বার। 112, এটা আপনারা কিন্তু 112টা আমি আনসার দেব না। এখানে বলেছে রিসেপটিভ দক্ষতা হিসেবে কোনটি পরিচিত? মানে যেখানে আমরা গ্রহণ করছি, বই থেকে গ্রহণ করছি, কোনো মানুষের কাছ থেকে গ্রহণ করছি, এটা আমি অনেকবার আলোচনা করেছি দক্ষতা হিসেবে। তো রিসেপটিভ দক্ষতা কি সেটা আপনাদের বলতে হবে। সেটা শ্রবণ, পঠন, কথন নাকি লিখন কি? এইটাও তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা লিখে পাঠাবেন যে 112 এর উত্তর কি হবে। আমরা নেক্সট প্রশ্ন দেখছি 113 নম্বর। বহু ভারতীয় চাকরি সূত্রে বিদেশে গিয়ে সেখানকার ভাষা শেখেন। ভাষা শেখার এই প্রণোদনাকে কি বলা হবে? দেখুন, বহু ভারতীয় চাকরি সূত্রে কিন্তু বিদেশে গেছেন এবং সেখানে শিখছেন। সেটা সম্পূরক অথবা সংসাধকও নয়, ইন্টিগ্রেটিভ বা ইনস্ট্রুমেন্টালও নয়, একে বলা হচ্ছে শুধুমাত্র সংসাধক প্রণোদনা। সংসাধক মানে কি? সংসাধক মানে চাকরি সূত্রে সে বিদেশে গেছে এবং সেখানকার ভাষাটি সে শিখছে। 114 দেখুন, কোনটি ধ্রুপদী ভাষার পর্যায়ভুক্ত নয়? এটাও কিন্তু আমি পড়িয়েছি। ধ্রুপদী ভাষা টোটাল কটা ধ্রুপদী ভাষা আছে সেটাও আপনারা বলবেন যে মোট এতগুলি ধ্রুপদী ভাষা আছে। আর এর মধ্যে কোনটি ধ্রুপদী ভাষার পর্যায়ভুক্ত নয় সেটাও কিন্তু আপনারা লিখে বলবেন যে কোনটি ধ্রুপদী ভাষার পর্যায়ভুক্ত নয়। এগুলো কিন্তু খুবই সোজা প্রশ্ন। তারপরের কোশ্চেন দেখুন 115 নম্বর। নিচের কোনটি জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 প্রস্তাবিত বিদেশি ভাষা অধ্যয়ন সম্পর্কে সঠিক নয়? হ্যাঁ, এনইপি বা আরও যে এনসিএফ আছে এগুলো সম্পর্কে আমি সিডিপি যখন পড়াবো তখন পড়াবো, সেই জন্য আমি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগুলো পড়াইনি, এগুলোরও একটা এক্সট্রা ক্লাস আসবে। আচ্ছা, তাহলে এনইপি 2020 প্রস্তাবিত বিদেশি ভাষা অধ্যয়ন সম্পর্কে কোনটি সঠিক নয়, এখন আমরা সেটা দেখব। ফরাসি বা ফ্রেঞ্চ একটি অন্যতম অতিরিক্ত ভাষা অধ্যয়ন হিসেবে প্রস্তাবিত, এটা এখানে আছে। মাধ্যমিক স্তরে একটি অতিরিক্ত বিকল্প হিসেবে বিদেশি ভাষা অধ্যয়ন, আমরা ইংরেজি করি, এটাও আছে। ত্রিভাষা সূত্রের অন্তর্ভুক্ত একটি ভাষা হিসেবে বিদেশি ভাষা অধ্যয়ন, না এটা কিন্তু নেই। ত্রিভাষার মধ্যে আমরা কি পড়েছি? ফার্স্টে আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজ পড়ব, তারপরে আমরা আঞ্চলিক পড়ব এবং আমরা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পড়তে পারি। দেখুন, যারা ত্রিভাষা সম্পর্কে ভালো করে পড়েছেন তারা কিন্তু এই উত্তরটি দিতে পারবেন। তাহলে কোনটি সঠিক নয়? অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক নয়। এই যে যেমন এটা যেমন সঠিক, বিদেশি ভাষা ত্রিভাষা সূত্রের অন্তর্গত নয়। আর দেখুন 3 নম্বরটা হচ্ছে ভুল, এখানে বলেছিল কোনটি সঠিক নয়। 116 নম্বর, এখানে বলা হয়েছে নিচের কোনটি ভাষা সম্পর্কে জানাকে নির্দেশ করে? ভাষা সম্পর্কে যে আমি জানছি
সেটাকে আমি কি করে জানবো? সেটা কি স্ট্র্যাটেজিক, মানে কৌশল। কৌশল সবসময় বিজ্ঞান ভিত্তিক হয়ে থাকে, তাহলে এটা ভাষা ভিত্তিক নয়। ভাষা ভিত্তিক হচ্ছে ঘোষণামূলক বা ডিক্লারেটিভ নলেজ, জ্ঞান। তাহলে ভাষা সম্পর্কে জানাকে আমি কি বলবো? ঘোষণামূলক, মানে আমি যে ভাষাটা শিখেছি বা ভাষা সম্পর্কে যে জেনেছি, এই ভাষাটা আমি বলতে পারছি কিনা, তাহলে ঘোষণামূলক। অপশন নাম্বার 2, ঘোষণামূলক হচ্ছে ভাষা সম্পর্কে জানা। এরপর আমরা 117 নম্বর কোশ্চেন দেখব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষিকা কথন বিষয়ক কার্য হিসেবে নিচের কার্যভারটা ভার বা টাস্কটি তৈরি করলেন। মরুভূমি ও সেখানকার আবহাওয়া সম্পর্কে 5টি বাক্য বলো। টাস্ক হিসেবে এটিকে কি ভালো বলা যায় অথবা না? ভালো টাস্ক নয়, কারণ মরুভূমি ও তার আবহাওয়া সম্পর্কে কোনো ইনপুট না থাকায় এর কোনো বিষয় ভিত্তি বা আধেও নেই। ভালো টাস্ক, কারণ শিশুরা অবশ্যই ভূগোল পড়ার সময় মরুভূমি সম্পর্কে জেনেছে এবং সে সম্পর্কে বলার ইনপুট পেয়েছে। ভালো টাস্ক, কারণ এখানে শিক্ষার্থীদের কিছু বলতে হবে, এক্ষেত্রে মরুভূমি বিষয়। ভালো টাস্ক নয়, কারণ কোনো শিক্ষার্থী মরুভূমির বিষয় নাও জানতে পারে। এখানে কি বলা হয়েছে দেখুন, এখানে বলেছে যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষিকা কথন বিষয়ক কার্য হিসেবে, মানে যেরকম আমরা একটা অপশান পড়েছিলাম না, যে নিজের সম্পর্কে বলো বা তোমার সাথে তোমার মায়ের কথোপকথন লেখো, এগুলো কিন্তু কথন বিষয়ক কার্যের জন্য সবথেকে ভালো উদাহরণ ছিল। কিন্তু এখানে তিনি মরুভূমির সম্পর্কে বলতে বলেছেন, এটা কখনোই ভালো টাস্ক নয়। কেন ভালো টাস্ক নয়? সবাই তো মরুভূমির সম্পর্কে নাও জানতে পারে। এখানে মরুভূমির কোনো ছবিও দেওয়া নয় বা কিছুই বলা নয়, তাহলে মরুভূমি বা তার আবহাওয়া সম্পর্কে আপনি যদি এটা ক্লাস 6-এর ছেলেমেয়ের কথা ভাবেন, শুধু ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়কে ভাবলে হবে না, ওভারঅল যদি ভাবেন, সে মরুভূমি সম্পর্কে হয়তো কিছু জানেই না। তাকে সেই সম্পর্কে 5টা বাক্য বলা হয়েছে। তাকে যদি বলা হতো তোর নিজের সম্পর্কে বল বা তোমার হবি সম্পর্কে বলো, সে কিন্তু বলতে পারতো। এটা যদি ভূগোলের ক্লাস হতো তাহলেও কোশ্চেনটা ঠিক ছিল, কিন্তু এখানে বাংলার ক্লাস এবং বলা হয়েছে যে কথন বিষয়ক কার্য, তাহলে অপশন নাম্বার 1, এটা হচ্ছে কখনোই ভালো টাস্ক নয়। পরের কোশ্চেন, উপভাষা সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? আমরা কিন্তু উপভাষাও পড়ে এসেছি। এখানে বলছে কখনো কখনো ভিন্ন ভিন্ন সামাজিক গোষ্ঠী ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলতে পারে। কোনো ভাষার উপভাষাগুলি আঞ্চলিক বিভিন্নতা থাকে। কোনো একটি ভাষার একটি উপভাষা ব্যবহারকারী, আচ্ছা এই কোশ্চেনটা আমি আগে পড়িয়েছি যে উপভাষা বৃহত্তর একক, ভাষা ক্ষুদ্রতর একক, এটা তো ভুল লিখেছে। যাই হোক, এর অপশানটা কি হবে? এর অপশান হবে দেখুন, উপভাষাগুলির কিন্তু আঞ্চলিক বিভিন্নতা থাকে, আর আঞ্চলিক বিভিন্নতা অনুযায়ী উপভাষা হয়ে থাকে। তাহলে 118-র কি? অপশান নাম্বার 2। এরপর থেকে এরকম কোশ্চেন আসলে আপনারা উত্তর দেবেন। 119 নম্বর প্রশ্ন, নিচের কোন কর্মভারটি বা টাস্কটি অখণ্ড বা ইন্টিগ্রেটেড দক্ষতার পোষকতা করে? তাহলে একটি রচনা বা নিবন্ধ লিখুন, অর্পিত কর্মদায়িত্ব বা অ্যাসাইনমেন্ট, আচ্ছা এটা আপনারা জানেন। ইন্টিগ্রেটেড মানে সবাই মিলে আমরা কোন জিনিসটা করে থাকি? প্রজেক্ট ওয়ার্ক, তাহলে অপশন নাম্বার 4। 120 দেখুন, প্রসঙ্গ ভিত্তিক ব্যাকরণ বা কনটেক্সট গ্রামার শিক্ষণের নিম্নলিখিত কৌশলটি কী নামে পরিচিত? ব্যাকরণিক উপাদানগুলিকে কোনো প্রসঙ্গের প্রেক্ষাপটে রেখে পরিচিত করানো, ভাষিক উপাদানগুলিকে লক্ষ্য করানো, দৈনন্দিন বাস্তব জীবনে সেগুলি ব্যবহার করানো এবং সেগুলির সংগঠন আবিষ্করণে উৎসাহ যোগানো। তো এর জন্য কোন অপশনটা হবে? এর জন্য কোন অপশনটা হবে? চেতনা বা সচেতনতা জাগরণ, উদাহরণ সৃজন, অবরোহী পদ্ধতি বা আবিষ্কার পদ্ধতি। আমরা আবিষ্কার করছি না, এটা আবিষ্কারিক পদ্ধতিও নয়, এটা অবরোহী পদ্ধতিও নয়। অবরোহী মানে সেই যেটা আমরা পড়ছিলাম টপ ডাউন বা যে বটম আপ পড়ছিলাম সেই পদ্ধতিগুলো। এখানে কি করানো হচ্ছে? এখানে মানুষকে সচেতন করানো হচ্ছে। এই যে আবিষ্কার করা হচ্ছে না, কিন্তু আবিষ্করণে উৎসাহ জোগানো হচ্ছে, মানে কি তাদের চেতনা বা সচেতনতাকে জাগরণ করা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে অপশন নাম্বার 1, অপশন নাম্বার 1। তাহলে এই হচ্ছে আমাদের ছিল মনে হয় ল্যাঙ্গুয়েজ 1। হ্যাঁ, এরপরে তো ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে বাংলা আছে। তাহলে দেখুন আমরা কিন্তু 23-24 মিনিট, এতে আমি যদিও অনেকটা এক্সপ্লেন করেছি, আপনারা যদি খুব আরেকটু স্পিডে করেন বা এত এক্সপ্লেন না করে জাস্ট অ্যান্সারগুলো দেন, আমি কোশ্চেনটা তো আমার টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দিব, আপনারা দেখবেন এই কোশ্চেনটা কমপ্লিট করতে আপনারা 15 মিনিটে 30টা কোশ্চেন করে দিচ্ছেন। সুতরাং আপনারা এখানে 15 মিনিট বাঁচাতে পারবেন। ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে যে কোনো পেপারে, পেপার 1 হোক কিংবা পেপার 2, আপনারা যারা বাংলা নিচ্ছেন
কিংবা ইংলিশও নিচ্ছেন, এই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে 30টা কোশ্চেন 15 মিনিটে, আপনি যদি আরও তাড়াতাড়ি করেন দেখবেন 10 মিনিটেও কিন্তু আপনার এই জায়গাটা হয়ে যাবে। সুতরাং যে টাইমটা বাঁচবে সেটা আপনারা, যেটা আপনাদের কঠিন লাগে, অনেকের ম্যাথ কঠিন লাগে, অনেকের সিডিপি কঠিন লাগে, আপনারা সেখানে কিন্তু এই টাইমটাকে ইউজ করতে পারবেন। খুব বেশির থেকে বেশি হলেও 15 থেকে 18 মিনিটের মধ্যে বাংলা যেটা সেটা হয়ে যাবার কথা। যা যা হোমওয়ার্ক রইল আপনারা চাইলে কমেন্টে তার অ্যান্সার দিতে পারেন। আর কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, বা আর কি ধরনের ভিডিও পেলে আপনারা উপকৃত হবেন আপনারা সেটাও কমেন্টে লিখতে পারেন। থ্যাংক ইউ।